This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেয়ার বাজারে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধস নেমেছিল 2008-এ। শুধুমাত্র সংখ্যা দিয়ে বা কোনো আর্থিক পদ্ধতিতে সেই ধস পরিমাপ করতে যাওয়া বোকামি। ওই বছর যে কত মানুষের চাকরি গিয়েছে, কত মানুষের বাড়ি গিয়েছে, আবার কত মানুষের জমানো পুঁজির শেষ বিন্দুটুকুও খরচ হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। আসলে কি হয়েছিল 2008-এ? 2008-এর অর্থনৈতিক সংকট যে হয়েছিল তা কিন্তু একদিনে হয়নি। ধীরে ধীরে সংকটের মেঘ পুঞ্জীভূত হয়েছিল। ডটকম বাবল ফেটে যাওয়া, পরপর কয়েকটি কর্পোরেট স্ক্যান্ডাল ও তারপর 9/11-র আতঙ্কবাদী হামলা। এই সবের পর অর্থনীতিকে বাঁচাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার কমিয়ে দেয়। 2000 সালের মে মাসে যে হার ছিল 6.5%, তা 2003-এর জুনে কমে দাঁড়ায় 1%। আমেরিকার সরকারের লক্ষ্য ছিল সুদের হার কমিয়ে দেশের বাজারে অর্থের যোগান বাড়িয়ে দেওয়া, তাতে দেশের সাধারণ মানুষের হাতে কিছুটা বাড়তি অর্থ আসবে, যা তারা খরচ করলে দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। আর এরপর 2007-এর মাঝামাঝি গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকার বিয়ার স্টার্নসের দুটো হেজ ফান্ড বন্ধ হয়ে যায়। বিএনপি পরিবার তাদের বিনিয়োগকারীদের এটা বলে সতর্ক করে যে আগামীতে তারা হয়তো তাদের 3টি বিনিয়োগ থেকে টাকা তুলে নিতে পারবেন না। ব্রিটিশ ব্যাংক নর্দার্ন রক ব্যাংক অফ ইংল্যান্ড থেকে আপৎকালীন একটা তহবিল নেওয়ার জন্য প্রস্তুত হয়। 2008-এর আর্থিক সংকট ওয়াল স্ট্রিটের বড় বড় সংস্থার হাঁটু ভেঙে দিয়েছিল। এরপর 2008-এর গ্রীষ্মকালে একের পর এক আমেরিকান ব্যাংক কোলাপস করতে শুরু করে। ওই বছর সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় লেহম্যান ব্রাদার্স, আর এখনো পর্যন্ত সেটাকে আমেরিকার সবচেয়ে বড় দেউলিয়ার ঘটনা বলে ধরা হয়। ভারতে কি প্রভাব পড়েছিল? 2008-এর আর্থিক সংকট প্রভাবিত করেছিল ভারতের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। ধাক্কা খেয়েছিল দেশের অর্থনীতি ও শেয়ার বাজার। 2008-এর 21শে জানুয়ারি শেয়ার বাজারের সূচক সেন্সেক্স পড়েছিল 1408 পয়েন্ট। এই দিনটাকে ব্ল্যাক মানডে বলে অভিহিত করেন বিনিয়োগকারীরা। 2008-এর 18ই জানুয়ারি নিফটি 50 সূচক 5705-এ অবস্থান করছিল। সেখান থেকে মাত্র 12 দিনের মধ্যে 1 ফেব্রুয়ারিতে 6.8% পড়ে নিফটি 50। 388 পয়েন্ট পড়ে 5317 পয়েন্টে দাঁড়ায় এই সূচক। সেই পতনের পিছনে একাধিক কারণকে চিহ্নিত করা হয়েছিল। প্রথমে তো আমেরিকায় একের পর এক ব্যাংক নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেওয়ায় ভারতের বাজারেও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। আমেরিকার অর্থনীতিতে মন্দা আসতে চলেছে আর তার প্রভাব পড়বে ভারতে, মনে করেছিল বিনিয়োগকারীরা। দ্বিতীয়ত 2003-এর শেষ দিক থেকে আমেরিকার সুদের হার এতই কমিয়ে দেওয়া হয় যে সমস্ত পৃথিবীর বিনিয়োগকারীরা আমেরিকার বাজারে বিনিয়োগের জন্য সে দেশে পাড়ি জমায়। ফলে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গোটা বিশ্ব। তৃতীয়ত বিদেশি বিনিয়োগকারীরা আসন্ন মন্দার পূর্বাভাসের আশঙ্কায় ভারতের বাজার ছেড়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল যেসব দেশের বাজার সেদিকে চলে যায়। 2008-এর অর্থনৈতিক সংকট কাটাতে কতদিন সময় লেগেছিল? 2008-এর ধাক্কার প্রভাব কাটাতে আমেরিকার বাজারের সময় লেগেছিল প্রায় 5 বছর। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, যা 2007-এর সেপ্টেম্বরে সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছিল, 2008 পরবর্তী সময় সেই একই জায়গায় ফিরে আসতে 2013-র মার্চ মাস লেগে গিয়েছিল। অন্যদিকে ভারতে 5 বছর না লাগলেও 2008 শেষ হতে হতে 20,465 পয়েন্ট থেকে 9,716 পয়েন্টে পড়ে যায় সেন্সেক্স। এই সূচক 2010-এর সেপ্টেম্বরে পুনরায় 20,000 পয়েন্টে পৌঁছায়। আবার নিফটি 50 বেঞ্চমার্ক সূচক 2008-এর 4 জানুয়ারি 6,274 পয়েন্টে ছিল। সেই জায়গার কাছাকাছি 6,103 পয়েন্টে ফিরতে নিফটি 50 সময় লেগেছিল 2010 সালের অক্টোবর মাস পর্যন্ত। 2008-এর স্মৃতি কি আবার ফিরতে চলেছে? 2024 সালের 26শে সেপ্টেম্বর বাজার বন্ধের সময় 26,216 পয়েন্টে ছিল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি 50। তারপর থেকে ধীরে ধীরে পড়তে থাকে সেই সূচক। একইভাবে একই সময় বিএসই সেন্সেক্স 85,836 পয়েন্ট ছিল। তারপর থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে প্রায় 12% পড়েছে দুই বেঞ্চমার্ক ইন্ডেক্সই। আর এরপরে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। তাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফিরতে চলেছে 2008-এর স্মৃতি? এই বিষয়ে অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, 2008-এর সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের আর্থিক অবস্থার বেশ খানিকটা ফারাক আছে। অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে ভারতবর্ষের শেয়ার বাজার অনেক বেশি ওভার প্রাইসড। প্রাইসিং নিয়ে একটা সমস্যা ভারতবর্ষের বাজারে অবশ্যই ছিল। ফলে আজকে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু বৃহত্তর ক্ষেত্রে অন্যরকম একটা আনসার্টেনটি। 2008 সালের যে ঘটনাটা ঘটেছিল সেটা লেহম্যান ব্রাদার্স, একটা স্পেসিফিক কোম্পানি, একটা ফিনান্সিয়াল মার্কেট, সেটা ট্রিগার করে গোটা জায়গাটা আমেরিকার।
আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বৃহত্তর ক্ষেত্রে গোটা বিশ্ব জুড়ে রাজনৈতিক পরিমণ্ডলেও একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউরোপে দীর্ঘকাল ইউরোপ বিখ্যাত ছিল যুদ্ধের জন্য। সবসময় ইউরোপে একটা যুদ্ধ লেগেই থাকতো। তো বেশ কয়েক দশক ধরে সাম্প্রতিককালে ইউরোপে কোনো যুদ্ধ ছিল না, এখন আবার সে জায়গা ফিরে এসছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বদলিয়েছে, সেখানে কি একটা থ্রেটের জায়গা তৈরি হয়েছে। একই সঙ্গে ভারতবর্ষে বিভিন্নভাবে একটা যা বাস্তব থেকে খানিকটা সরে এসে সবসময় এটা তৈরি হয়, এটা একটা উচ্চাসর জায়গা, এখান থেকে একটা দেশ বেশি এগোতেও পারে। কিছু ওভার হাইপড এক্সপেকটেশনস ক্রিয়েটেড হয়েছিল। এবার একদিকে শুরু হয়েছে ট্রাম্পের ট্যারিফ ওয়ার, আরেক দিকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বিনিয়োগের গন্তব্য হিসেবে চীন আবার নিজের জায়গা ফেরত পাচ্ছে, ফিরিয়ে নিচ্ছে। তৃতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি মার্কেটে মার্কিন যে আধিপত্য সেইটা এখন একটা বড় চ্যালেঞ্জের জায়গায় এসে গেছে চীনের কাছ থেকে। ভারতবর্ষে বিভিন্ন বাজারের ক্ষেত্রে, যেহেতু ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রটাই বললাম, ভারতবর্ষ ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে মূলত বডি শপিং এর জন্য পরিচিত। সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের ইকোনমিক পলিসি এই মার্কেটকে খুব একটা সুবিধার জায়গায় রাখবে না বলেই মনে করা হচ্ছে। তো এই সমস্ত পরিস্থিতি মিলিয়ে একটা আনসার্টেনটি তৈরি হয়েছে। তাহলে এটাকে গুছিয়ে নিয়ে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে না, 2008-এর সঙ্গে এটাকে সরাসরি তুলনা করা, কার্যকারণের ভিত্তিতে এটাকে তুলনা করা ঠিক হবে না। ভারতবর্ষের শেয়ার বাজার যথেষ্ট ওভারপ্রাইসড ছিল, একটা কারেকশনস হচ্ছে। কারেকশনসের বাইরে গিয়েও যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, লোকের মনে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে, কি হবে কি হবে। তবে এটা মনে রাখতে হবে, ভারতবর্ষের বাজার বিশাল, সেজন্য এটাও কিন্তু কেনার জন্য আস্তে আস্তে একটা বড় সময় সবার কাছেই, যারা দীর্ঘকালীন বিনিয়োগের পথে হাঁটতে চায়। ভারতের অর্থনীতি নিয়ে কি পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা? অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, 2008-এর পরিস্থিতি আপনারা সবাই জানেন যে লেমান ব্রাদার্সের ফল করাতে ওরকম হয়েছিল, ঠিক আছে। সেখানে বিশ্ব অর্থনীতি একদম খাদের তলায় চলে গেছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতিও সেই জায়গাতে খাদের কিনারায় চলে গেছিল। কিন্তু এইবারকার যেটা ঘটনা সেটা হচ্ছে এখন বুনিয়াদ মজবুত আছে। এখন বিশ্ব অর্থনীতিতে দু একটা প্রভাব আছে, তার মধ্যে একটা তো আপনি জানেন ট্রাম্প এবং কয়েকটা জিওপলিটিক্যাল ইস্যুস মানে কয়েকটা জায়গায় যুদ্ধ চলছে। কিন্তু সেই অর্থে ওরকম 2008-এর স্মৃতি ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। কিছু শেয়ারের ক্ষেত্রে কিছু কৃত্রিমতা ছিল, আর্টিফিশিয়ালি কিছু জায়গায় ইনফ্লেটেড হয়তো ছিল, সেগুলো কারেকশন হচ্ছে। বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমার মনে হয় ওয়েট অ্যান্ড সি জায়গাতে থাকা উচিত। যাদের রিস্ক অ্যাপেটাইট আছে তারা হয়তো নতুন করে ইনভেস্টমেন্ট করবেন, এই বাজারে প্রবেশ করবার একটা অপরচুনিটি দেখবেন। কিন্তু সাধারণ লোক তারা আমার মনে হয় ওয়েট অ্যান্ড সিতে থাকাটাই ভালো। অর্থমন্ত্রকের মাসিক পর্যালোচনা বলছে 2025 অর্থবর্ষে ভারতের অর্থনীতি 6.5% হারে বৃদ্ধি পাবে। S&P গ্লোবাল রেটিং এর রিপোর্ট বলছে 2024-25 অর্থবর্ষে 6.8% হারে ও 2025-26 অর্থবর্ষে 6.9% হারে বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি।